নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, দিলীপ ঘোষ কিন্তু বেশ খানিকটা চুপচাপ এবং 4 জুন রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু দিলীপ ঘোষ আর সাংবাদিকদের মুখোমুখি হতে চাইছেন না, কিন্তু তিনি কিন্তু পার্টির কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এরই মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, আগামী 17ই জুলাই কিন্তু বিজেপির রাজ্য কমিটির মিটিং আছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, এবং 24 লোকসভা নির্বাচনের পর কিন্তু অনেক বৈঠক হয়েছে, চুলচেরা বিশ্লেষণ হয়েছে, কিন্তু রাজ্য কমিটির বৈঠক কিন্তু এই প্রথম। এবং প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে আরএসএস এর হাতে কিন্তু এখন সামগ্রিক বঙ্গ বিজেপির রাশ, এবং সেই জায়গা থেকে কিন্তু আরএসএস কি ঠিক নির্দেশ পাঠিয়েছে তা কিন্তু বিজেপির আগামী দিনে রাজ্য কমিটি তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। কারণ রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যে আরএসএসই কলমে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি দলকে চালাতে চলেছে বা পরিচালনা করতে চলেছে। সেই জায়গা থেকে কিন্তু আরএসএস এর সরাসরি যা বক্তব্য, যে পুরনো মুখ অর্থাৎ পুরনো কার্যকর্তা, পুরনো বিজেপি কর্মীদের তুলে আনতে হবে, এবং টিএমসি থেকে যাওয়া বিশেষ কাউকে খুব বড় পদ দেওয়া যাবে না সাংগঠনিক দিক থেকে। এবং সেই জায়গা থেকেই কিন্তু দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর যে একটা কোথাও গিয়ে ক্ল্যাশ তৈরি হয়েছে, কারণ দিলীপ ঘোষ কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিকে দাঁড় করানোর অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন। কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু 2021 সালের পর থেকে সম্পূর্ণ বঙ্গ বিজেপির রাশ চলে গেল, এবং সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষকে বেশ খানিকটা সাইড লাইনেই থাকতে হয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং কোথাও গিয়ে তা কিন্তু দিলীপ ঘোষের মনে বেশ খানিকটা অসন্তোষের সৃষ্টি করেছে। এবং যা দেখলাম আমরা গত যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু বিজেপির ভরাডুবি বলা যেতে পারে। কারণ 2019-এর ইলেকশনে যেখানে 18টি সিট পেয়েছিল বিজেপি সারা পশ্চিমবঙ্গ থেকে, সেখানে এবার মাত্র 12টা। কিন্তু তারা কিন্তু কোথাও গিয়ে বেশ খানিকটা কনফিডেন্ট ছিল যে 30 থেকে 35টি সিট পেতে চলেছে তারা, এবং আগামী দিনে কিন্তু তারা সরকার পরিবর্তন করবে এমন ডাকও দিয়েছিল লোকসভা ভোটের আগে। কিন্তু যে দিলীপ ঘোষ সবসময় এত কথা বলেন, দিলীপ ঘোষ সবসময় এত সাংবাদিকদের সামনাসামনি আসেন, তিনি কোথাও গিয়ে ভোটের ঠিক আগে কিন্তু অত্যন্ত বেশ খানিকটা গুটিয়ে গিয়েছিলেন, এবং তিনি কোথাও গিয়ে হয়তো বুঝতে পেরেছিলেন যে বিজেপি মুখে যা বলছে আসলে বাস্তব তেমন নয়, এবং বিজেপি হয়তো বেশ খানিকটা পরাজিত হতে পারে বিভিন্ন আসনে। সেই জায়গা থেকেই কিন্তু দিলীপ ঘোষ ভোটে হেরে গেলেন নিজের আসনে, এবং তিনি কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে সরে গিয়ে তাকে দাঁড় করানো হলো কিন্তু পার্টির পক্ষ থেকে বর্ধমান, দুর্গাপুর এই যে আসনটি থেকে, এবং সেইখান থেকে কিন্তু দিলীপ ঘোষ পরাজিত হলেন কীর্তি আজাদের কাছে এবং অনেকটাই ভোটে। তারপর থেকে কিন্তু দিলীপ ঘোষ পুরনো কর্মীদের দিয়ে দল চালানোর সপক্ষে তার যে মতামত তিনি একাধিকভাবে কিন্তু প্রকাশ করেছেন। এবারেও কিন্তু যা শোনা গেল দিলীপ ঘোষের গলায়, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ দিলীপ ঘোষ কিন্তু সরাসরি বললেন যে গত শনিবার কিন্তু সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে দেশে যে সরকার চলছে তা কোথাও গিয়ে কোয়ালিশন সরকার, এবং সেইখান থেকে যে আঞ্চলিক দলগুলো তাদেরকে সাপোর্ট করছে তা কোথাও তাদের সাপোর্ট করতে হচ্ছে, এবং এনডিএ সরকার চালানোর ক্ষেত্রে বিজেপি হয়তো একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে এনডিএর যে আঞ্চলিক দলগুলো তাদের বিভিন্ন দাবি পূরণ করতে হচ্ছে বিজেপি গভর্নমেন্টকে। এবং সেই ক্ষেত্রে তিনি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপমা টেনে এনে তিনি বলেন, হাতি যখন কাদায় পড়ে ব্যাঙেও লাথি মারে। এমন কথা কিন্তু দিলীপ ঘোষের মুখে শোনা গেল এই কোয়ালিশন সরকার কেন্দ্রে চলছে তাই নিয়ে। এছাড়া রাজ্যের ক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন, রাজ্যের যে ভরাডুবি হয়েছে সেই ক্ষেত্রে তার যা বক্তব্য বা তার যা পর্যবেক্ষণ, তিনি কিন্তু বলছেন পুরনো কর্মীদের অর্থাৎ পুরনো কার্যকর্তাদের আবার ফিরিয়ে আনতে হবে, এবং যারা বসে গেছেন এবং দল তৈরি করার ক্ষেত্রে বা দলকে জোরদার করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মাটিতে যাদের বেশ খানিকটা ভূমিকা ছিল, তারা ইতিমধ্যে কাজ করছেন না, বসে গেছেন, তাদেরকে আবার দলে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, তাদেরকে দিয়ে জনসংযোগ করাতে হবে, তাহলেই কিন্তু আবার দল চাঙ্গা হবে। সুতরাং এই যে দিলীপ ঘোষের মন্তব্য, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ আদি বিজেপি এবং নব্য বিজেপি তার কোথাও একটা সংঘাত কিন্তু সবসময় পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে, যেখানে বিজেপির কিন্তু একটা সময় বেশ খানিকটা শক্ত ঘাঁটি হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ,
এবং 2019 সালে কিন্তু বিজেপি বেশ খানিকটা কনফিডেন্ট ছিল যে তারা পরবর্তী দিনে সরকার গড়বে। সেখান থেকে কোথাও তাল কাটলো বিজেপির অভ্যন্তরে এই আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে, এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপি নিজের জায়গাটা হারালো এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা জনপ্রিয়তা তাও কোথাও গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিজেপি হেরে যাওয়ার পেছনে। সুতরাং সামগ্রিক যে চিত্রটা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষ তা কিন্তু বেশ খানিকটা দিনের আলোর মতন স্পষ্ট, এবং বলা যেতে পারে আগামী দিনে কিন্তু দিলীপ ঘোষ কতটা গুরুত্ব পাবেন এবং শুভেন্দু অধিকারী কতটা গুরুত্ব পাবেন রাজ্য বিজেপির যে রাজ্য কমিটি তৈরি হবে সেই জায়গায়, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নাকি আবার নতুন কোনো মুখ এবং তাদেরকে দিয়ে বিজেপি আগামী দিনের তাদের সংগঠনকে দৃঢ় করতে চাইছে, তেমন কিন্তু প্ল্যানও থাকতে পারে আরএসএস এর পক্ষ থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে সামগ্রিক যে এখন রাশ বিজেপির বঙ্গ বিজেপির রাশ তা কিন্তু কোথাও গিয়ে সম্পূর্ণটা আরএসএস এর হাতে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে 17ই জুলাই কিন্তু নির্ধারিত হতে চলেছে কোথাও রাজ্য বিজেপির যে আগামী কয়েক বছরের প্ল্যান, সেই প্ল্যানের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।